দেখতে পাচ্ছেন এখানে সালমান শাহর সাথে ঘটে যাওয়ার দিন সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমরা স্পষ্টভাবে এখানে কিন্তু অনেক আসামিদের দেখতে পাচ্ছি। সালমানের তো লাইসেন্স করা পিস্তল ছিল, সে যদি পিস্তল দিয়ে একটা শুট করতো। ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল হক ডনের পালিয়ে যাওয়া, এমনকি সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে। দর্শক দেখতে পাচ্ছেন পালিয়ে যাচ্ছিল ডন, সেই সময় গ্রেপ্তার হয় এবং কান্না করতে করতে মুখ খুলেছে আদালতে এই মুহূর্তে দোষ স্বীকার করছে। হত্যার সাথে জড়িত থাকায় শাবনূরকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি দিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তার ছেলে পেটে ছিল, হ্যাঁ হয়তো বা ছিল অন্য কারো ছেলে। সালমান শাহ হয়তো সালমান শাহ জানতো, ও তো তখন বলে দিছে যে সালমান শাহর ছেলে পিলে হবে না, এইসব বলে বলে তাকে পাগল করছে, নানান রকম জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেছে বেউদা। স্ত্রী সামিরা হকের কারণে মা নীলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এও তা মানতে রাজি নন তার পরিবার। সালমানের মায়ের দাবি এটি হত্যাকাণ্ড। এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, এই বিষয়টা সেটা হচ্ছে যে সালমান শাহ শাবনূরকে বিয়ে করেছেন, এই ধরনের একটা নিউজ কিন্তু তখন একটা সিনেমার স্টিল পিকচার দিয়ে এই ধরনের একটা নিউজ কোন একটা সিনেমা সপ্তাহে কি করেছে। আজকে ফাঁসির শুটিং করবো, সালমান বলে আজকে আমার আত্মীয় স্বজন সব আসবে, ওর মা আসছে, বউ আসছে, সবাই আসছে, ওই শুটিং 1 নম্বর এই ফ্লোরে 1 নম্বর ফ্লোর। সালমান শাহকে বললাম দাঁড়াও, পিছনে হাতটা রাখো, রেখে একটু করো, বলে ফাঁসিতে আপনাকে পা বাঁধতে হবে, হাত বাঁধতে হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে সালমান শাহর হত্যাকারীকে হাতে নাতে ধরা হলো সিসিটিভি ফুটেজ দেখে। দর্শক শ্রোতা, তাহলে কে হত্যা করেছে সেই বিষয়টি যদি আপনারা জানেন রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। সৌন্দর্য আভিজাত্যে ভরপুর হলেও সালমান ভক্তদের কাছে হত্যাকারী ছাড়া আর কোনো পরিচয় নেই সামিরার। তারা মনে করেন সালমানকে হত্যা করে ঢালিউডের জীবন প্রদীপ নিভিয়েছেন এই নারী। সালমান ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তার। শোনা যায় সালমানের কাছেও ধরা পড়েছেন হাতে নাতে। সামিরার জন্ম চট্টগ্রামে। তার বাবা শফিকুল হক হীরা একজন ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক ছিলেন তিনি। অন্যদিকে সামিরার মা লুসি থাইল্যান্ডের নাগরিক, বিউটি পার্লার ব্যবসা ছিল তার। ক্রিকেটার ও ব্যবসায়ী মায়ের মেয়ে সামিরা ছোটবেলা থেকেই ছিলেন দুর্দান্ত সৌন্দর্যের অধিকারী। সে সৌন্দর্য পতঙ্গের মতো পুড়েছে হাজারো তরুণ। জনপ্রিয় নায়ক সালমান শাহ সে সৌন্দর্য এড়িয়ে যেতে পারেননি। সালমান সামিরার প্রথম দেখা হয় চট্টগ্রামে আয়োজিত এক ফ্যাশন শোয়ে। সে 1990 সালের কথা। পরিচয় পর্ব শেষে তার রূপ নেয় বন্ধুত্বে, যা আস্তে আস্তে গড়ায় প্রেমে। সালমানের মা নীলা চৌধুরী এবং সামিরার মা লুসি ছিলেন বান্ধবী। তবে বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের প্রেমের সায় ছিল না নীলার। কিন্তু কিছুই করতে পারেননি, কেননা মায়ের নিষেধ অমান্য করে 1992 সালে গোপনে সামিরাকে বিয়ে করেন সালমান। বিয়ের পরে 4 বছর সংসার করেন সালমান সামিরা। তবে অভিনেতার পরিবারের দাবি সে সংসারের সুখের ছিল না। বিবাহ বহির্ভূত সম্পর্কে নাকি লিপ্ত ছিলেন সামিরা। চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার। বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান। এই জন্য নাকি একদিন হোটেল সোনারগাঁয়ে আজিজ মোহাম্মদ ভাইকে ঠাটিয়ে চড় মেরেছিলেন সালমান। কারণ হিসেবে 2017 সালে এক ফেসবুক লাইভে সালমানের ভাই শাহরান চৌধুরী বলেছিলেন সামিরাকে চুম্বন করেছিলেন আজিজ মোহাম্মদ, যা হাতে নাতে ধরেছিলেন সালমান। সে কারণে সোনারগাঁ হোটেলে জনসম্মুখে আজিজ ভাইকে চড় দেন সালমান। খলনায়ক ডনের সঙ্গেও সামিরার অবৈধ সম্পর্কের কথা শোনা গিয়েছিল। মৃত্যুর পর এসব অভিযোগ এনেছিলেন সালমানের পরিবারের সদস্যরা। তবে সালমানের মৃত্যুতে হত্যা মামলার বদলে অপমৃত্যুর মামলা নেওয়া হয়। এদিকে আদালত অব্যাহতি দিলেও সালমান ভক্তদের আদালতে মহা অপরাধী সামিরা। তারা হত্যাকারী ছাড়া অন্য কিছুই ভাবেন না তাকে। আজও সালমান ভক্তদের কাছে একই পরিচয় সামিরার। কেউ রহস্যময়ী, কেউ ডাইনি, আবার কেউ বা খুনি বলে রাখেন। এদিকে সালমানের মৃত্যুর পর তারই বন্ধু মোশতাককে বিয়ে করেন সামিরা। সে ঘরে 2 কন্যা, 1 পুত্র সন্তান রয়েছে তার। তবে সে সময় লোকচক্ষুর আড়ালে চলে যান সামিরা। গুঞ্জন উঠেছিল স্বামী সংসার সন্তান নিয়ে দেশের বাইরে থিতু হয়েছেন রহস্যময়। এরপর বহুদিন খোঁজ ছিল না তার। বছর কয়েক ধরে সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে আসেন এই নারী। গেল বছর 3য় বিয়ে করে ফের আসেন আলোচনায়। সামিরা 3য় স্বামী হিসেবে রয়েছেন ইশতিয়াক আহমেদ। তিনি একজন ক্রিকেট বিশেষজ্ঞ, একসময় জাতীয় দলের হয়ে খেলতেন। সামিরার বাবা ও ইশতিয়াক একই দলে খেলায় গুঞ্জন উঠেছিল বাবার বন্ধুকে বিয়ে করেছেন সামিরা। সালমানের ঘর করেছেন সামিরা 4 বছর। সে সময় সুযোগ থাকতেও অভিনয়ের নাম লেখাননি। তবে সম্প্রতি মডেলিং করেছেন সামিরা। গো দেশি নামক একটি পোশাক ব্র্যান্ডের মডেল হয়েছিলেন তিনি। সেটি ছিল নিতান্তই শখের বশে। যদিও সালমান শাহের ভক্তদের কখনোই সামিরার এসব অর্জন টানেনি। তারা একজন খুনির বাইরে কোনো উপাধিতেই দেখেন না তাকে। জামিনের জন্য খালেদা জিয়াকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন সালমান শাহর স্ত্রী সামিরা। ঢাকার তেজগাঁও থানায় দুপুরে অভিনেতা সালমান শাহ হত্যা মামলার পুরনো তদন্তে নতুন মোড় এসেছে। দীর্ঘ প্রায় 3 দশক পর এই মামলায় গ্রেফতার হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক। পুলিশ জানায় নতুন করে পাওয়া কিছু ডিজিটাল প্রমাণের ভিত্তিতে সামিরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তবে সামিরার পরিবার দাবি করছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ব্যক্তিগত প্রতিহিংসার ফলাফল। রাজধানী বনানী থেকে গ্রেফতারের পর তাকে প্রথমে ডিবি অফিসে নেওয়া হয়, পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে নেওয়ার সময় সামিরাকে সাংবাদিকরা নানা প্রশ্ন করলে তিনি কান্নাজড়িত কণ্ঠে শুধু বলেন, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। আমার স্বামীকে হারিয়ে আমি যা সহ্য করেছি তারপরও আজ আমাকে খুনি বানানো হচ্ছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। একজন তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সামিরার মোবাইল ডেটা, পুরনো কল রেকর্ড এবং নতুন কিছু সাক্ষ্য আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, এই মামলায় অনেক বছর নানা কারণে গতি হারায়, কিন্তু এখন নতুন তথ্য এসেছে যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গ্রেফতার পর সামিরা জেল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন। জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি আইনজীবীদের মাধ্যমে যোগাযোগ করেন বলে জানা যায়। একটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য অনুযায়ী সেই কথোপকথনে সামিরা কেঁদে কেঁদে খালেদা জিয়াকে বলেন, আপা, আমি তো আপনার দলের কোনো রাজনীতিক নই, তবুও কেন আমাকে এই রাজনৈতিক ঝড়ের মধ্যে টেনে আনা হলো বুঝতে পারছি না। আপনি দোয়া করবেন যেন সত্যিটা প্রমাণ করতে পারি। খালেদা জিয়া নাকি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, সবাই এখন রাজনীতির চাপে আছে, তুমি ধৈর্য ধরো, আইনের মাধ্যমে তোমার সত্য প্রমাণ হবে। যদিও বিএনপির পক্ষ থেকে এই ফোন আলাপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কেউই করেননি। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা সালমান শাহ পরিবার আবারও দাবি করেছে এটি নিছক আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। সালমান শাহর মা নীলা চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলছি সালমান শাহকে হত্যা করা হয়েছিল। আদালত যদি সত্যি তদন্তে নতুন তথ্য পেয়ে থাকে তবে আমরা ন্যায়ের আশায় থাকব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন পুরনো ক্ষত আবার খোঁচানো হচ্ছে, আবার অনেকে লিখছেন ন্যায় বিচার দেরি হলে হোক। আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার রিয়াজুল হক বলেন, এই মামলা বাংলাদেশের অন্যতম আলোচিত বিনোদন সংক্রান্ত মামলা। আইন অনুযায়ী তদন্তের নতুন দিক পাওয়া গেলে তা অবশ্যই দেখা দরকার। তবে রাজনৈতিক প্রভাব বা জনমতের চাপ যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করে সেটাই গুরুত্বপূর্ণ। এদিকে ঢাকা মহানগর পুলিশের এক মুখপাত্র বলেন, সামিরাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। তদন্তের স্বার্থে কিছু তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। বিকেলের দিকে কারাগারের ভিতর থেকে সামিরার আইনজীবী সংবাদ মাধ্যমকে জানান, তার মক্কেল মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন, তবে তিনি এখনো আশাবাদী যে আদালতের সব সত্য প্রমাণ করা যাবে। আইনজীবীর ভাষায় তিনি কারো প্রতি কোনো বিদ্বেষ রাখেন না, শুধু চান তার নামটি যেন ইতিহাসে ভুলভাবে না লেখা হয়। এভাবে প্রায় 30 বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সালমান শাহ হত্যা মামলা। এক সময়কার জনপ্রিয় নায়ক ও তার রহস্য মৃত্যু আজও দর্শকদের মনে গভীর কৌতূহল জাগায়। সামিরা গ্রেফতার এই মামলায় নতুন অধ্যায় সূচনা করলেও শেষ পর্যন্ত সত্য কোথায় গিয়ে পৌঁছায় তার সময়ই বলে দিবে। আজকে ফাঁসির শুটিং করবো, সালমান বলে আজকে আমার আত্মীয় স্বজন সব আসবে, ওর মা আসছে, বউ আসছে, সবাই আসছে। ওই শুটিং 1 নম্বর ফ্লোরে, এই ফ্লোরে 1 নম্বর ফ্লোরে। সালমান শাহকে বললাম, যারাও পিছনে হাতটা রাখো, রেখে একটু করো, বলে ফাঁসিতে আপনাকে পা বাঁধতে হবে, হাত বাঁধতে হবে, চোখের মধ্যে দিতে হবে। হাত বাঁধলো, নিজে পা বাঁধলো, নিজে করলো, নিজে শর্ট নিব, ওই সব প্রিপারেশন করছে। সালমান শাহকে আপনার ফাঁসি দেওয়ার দৃশ্য আমরা অনেক ছবিতে দেখি, হ্যাঁ, কিন্তু এই ছবির মধ্যে যখন আপনি সালমান শাহ হাত বেঁধে ফেললেন, পা বেঁধে, আরে এগুলো আমি বাতিনি, আরে না, এটা তো আমার কিছু ছিল না, এটা সবই সালমান শাহ। আমি ওখানে গিয়েছিলাম শুটিং করবো, যে আজকে ফাঁসির শুটিং করবো। সালমান বলে আজকে আমার আত্মীয় স্বজন সব আসবে, ওর মা আসছে, বউ আসছে, সবাই আসছে। ওই শুটিং 1 নম্বর, এই ফ্লোরে 1 নম্বর ফ্লোরে, এই ফ্লোরের মধ্যে আসছে। এখানে ফাঁসি ফেলা হয়েছে, চারিদিকে করা হয়েছে। আমি ফাঁসির শুটিং করব। সালমান শাহকে বললাম, যারাও পিছনে হাতটা রাখো, রেখে একটু করো, বলে আপনি ফাঁসির শুটিং দেখেননি? আমি কিনুন দেখেন, ফাঁসিতে আপনাকে পা বাঁধতে হবে, হাত বাঁধতে হবে, চোখের মধ্যে দিতে হবে। আমি গেলাম, চোখের মধ্যে ওটা দিই, আর হাত পা তো দেখা যাবে না, ফ্রেমে নাই, তোমার এইটুকু আছে ফ্রেম, এই তো তোমার চোখে মানে কাপড়টা দিই আর ওর মধ্যে দইটা লাগাক। বলছে না, আমার ওরকম এক্সপ্রেশনই আসবে না, আপনি আমার হাতটা বাঁধেন, পা বাঁধেন। আমি বলে, বাবা হঠাৎ করে যদি টান করে যায় তখন তোমার আমি বাঁচাবে কেমনি? কয়েকগুলি ভয় পড়লে আপনি ওখানে বসেন তো। সেই সবাই ডাইকা ডুইকা, স্টেটের ডাইকা, অমুকের ডাইকা, নিচে হাত বাঁধলো, নিজে পা বাঁধলো, নিজে করলো, নিজে শর্ট নিব, ওই সব প্রিপারেশন করছে। এবং আমি তো ওইখানে বাঁচাই আনছি তাহলে, যে সামানা গিয়ে বললো যে না স্টপ, এবং তাকে বাঁচিয়ে আনলো ফাঁসি মঞ্চ থেকে, কিন্তু জীবনের এর থেকে তো বাঁচাতে পারলো না। ফাঁসিতে যখন কালো কাপড় মুখে দিয়ে যখন আসলে বিভিন্ন ধরনের শট নেওয়া হয়, আমরা সাধারণত এগুলোতে ডামি ব্যবহার করি। আমার কাছে দেখে মনে হয়েছিল সালমান শাহ আসলে ডামি ব্যবহার করে নাই, নিজেই ছিল। একদম বিষয়টা কি তাই? একদম ঠিক, কোনো ডামি নেই, ও একদম। এবং ফাইটার শটে যেখানে এই যে এই ওপেন জায়গাটার মধ্যে
একটা গাড়ির থেকে লাফ দিয়ে বসে একটা ভিলেনকে একটা লাথি মারবে। আমি কই, তুমি গাড়ি থেকে লাফ দেওয়াটা আমরা দামি করি। কই না, ও নিজে ওখান থেকে জিপের থেকে লাফ দিল, নিজে ওখান থেকে লাফ দিয়ে ফ্লাইং কিক মারলো, একে নায়িকাটার উপর থেকে সরাই দিল। মানে ও দাবি একদম ব্যবহার করতে যেত না। ও অ্যাকশন ছবিতে অ্যাকশন শটও একদম কম দাবি ব্যবহার করতে, মানে দামি ব্যবহারই করতে চাইছো না। ও কইতো যে অরিজিনালি থাকে। ফাইটে কেমন ছিল আসলে? তো তুলনা নেই, মানে এখনকার মধ্যে ওরকম ঢুসুম ফাইট করে নাই। যা ফাইট হয় অরিজিনালি, যা আমাদের মানে সামাজিকভাবে ফাইট হয় ওরকম ফাইট করছে, এবং সেই ফাইটগুলিতে তুলনাহীন, অনেক সুন্দর ফাইট করছে। ও আমার এই যে বুকের ভিতর আগুন একটা ফাইট নিজেই ডাইরেকশন দিচ্ছিল, বুকের ভিতর আগুনে, এটা সত্যের ভিতর নাই কিন্তু। এটা ওর মধ্যে কলার মধ্যে ওর মা কতগুলি গুন্ডা ভাড়া করে নিয়ে গেছে যে আমার ছেলের শক্তি পরীক্ষা করবো, এটা জানে না। ও তাকে কলার মধ্যে করতেছে, কলার দিয়ে ওই যে গাছের ফালি করতেছে, ওইখানে দাঁড়িয়ে ওখানে আসে, ওখানে মা যখন নিয়ে আসে ওই ফাইটটা যেটা করেছিল, হ্যাঁ, সম্পূর্ণ এতে ওর ইচ্ছায়। ফাল্গুনি আমি যখন নিয়ে আসলে এদের সবাইকে ওখানে ফাইট করার জন্যে, যে আমার ছেলে, হ্যাঁ ছিল, ফাইটার একটা ছিল, ফাইটার একটা খুব ছিল, আমার একটা ভালো ফাইটার একটা আছে, সে ছিল, কিন্তু তাকে পাঠ করাইছে ওখানে, ও পাঠ করাইছে, এবং ওখানে ও বেশিরভাগ শটই ও নিজে করেছে। একজন বিচারক যখন অনেক বিচারকে আসবেন, হ্যাঁ অনেক বিচারক আসবেন, কারণ জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার পরে র্যাব তদন্ত করতে পারে না, পিবিআইতে পাঠাচ্ছে, এটা কিন্তু আমাদের অনেক বড় গেম। আসলে হচ্ছে কি, এই মামলাটা প্রভাবশালী আসামি থাকার কারণে আমরা মামলাটাকে খুব একটা মুভমেন্ট করতে পারতেছি না, তো পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে গিয়েছি। যেটা স্বামীর কথা বলতে চাচ্ছি, আমরা এর আগেও বলেছি, স্বামীকে কে ব্যাখ্যা করতে হবে, সে তার স্ত্রী কে মারা গেল। এবং আপনার সর্বশেষ কুলু যেটা হয়, উনি যে দেখছেন নতুন করে বিবাহ শাদী করেছেন, তো সেখান থেকেই বোঝা যায় ওনার ক্যারেক্টার বা ওনার চরিত্র সম্বন্ধে বোঝা যায় উনি কী ধরনের মানুষ বা কী ধরনের তার ছিল। এইসব বিষয়গুলো তো বোঝা যায়, আমরা এগুলো আদালতের সামনে আনবো। আপনারা তো জানেন যে 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করা হয়, এবং এই মামলাটা দায়ের করা হয় পরবর্তীতে। ওখানে বিভিন্ন সময় চড়াই হতে পারে। এই মামলায় আমি 2016 সালে এঙ্গেজ হই। 2016 সালে থেকে আমি মামলাটা পরিচালনা করি। আমি আসার পরে মামলাটা র্যাবের কাছে বদলি হয়, তদন্তের জন্য যাই, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে মামলা এটা আপত্তি তোলা হয় যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব তদন্ত করার পরে এই মামলা র্যাবের কাছে বদলি করা বা তদন্ত করার কোনো বিধান নাই। এই মামলাকে রিভিশন করে মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি আনতে মামলাটা পিবিআইতে তদন্ত পাঠায়। পিবিআইতে তদন্ত দেওয়ার পরে পিবিআই একটা রিপোর্ট দিয়েছে, যেটা আমাদের বিপক্ষে গিয়েছে। এই রিপোর্টটা আমরা একটা অসত্যটা রিপোর্ট দিয়েছে, আমরা এটার বিরুদ্ধে একটা নারাজি দাখিল করবো, এবং এই মামলাটা আগামী 30/10/2021 তারিখে শুনানির জন্য আছে। মাঝে কয়েকটা তারিখ গিয়েছে, প্যান্ডেমিকের কারণে শুনানি করা যায় নাই, এবং এই মামলাটা শুনানি করতে হলে ওনার আম্মাকে উপস্থিত থাকতে হবে, কারণ উনি কী কারণে উনি এগ্রি হয়েছেন, ওনাকে আদালতের কাছে একটা স্টেটমেন্ট দিতে হবে। এইটার কারণেই আমাদের মামলাটা একটু ডেট নিতে হয়েছে। আপনারা জানেন যে উনি লন্ডনে আছেন এবং উনি অসুস্থ, ওনাকে এখন ওনার চলাফেরা একটু অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন ছেলের চিন্তা করতে করতে, এবং পিবিআই রিপোর্ট আসার পর থেকে ওনার মনে বেশি ক্ষুণ্ণ যে একটু পিবিআই হয়তো আমাদের পক্ষে একটা রিপোর্ট দিবে, কিন্তু দেখা যায় পিবিআইও ভাইস্ট হয়ে গেছে। তো আমরা মনে করি যে ভাইস্ট হওয়ার কারণ একটাই আছে, যদি পিবিআই এখন এই মামলার রিপোর্ট দেয়, তাহলে এই মামলা যারা আগের তদন্তকারী কর্মকর্তা ছিল এবং যারা এই মামলাকে ভিন্ন কাজে প্রভাবিত করেছে, তাদেরকে এই মামলা আসামি অন্তর্ভুক্ত করতে হয়। এই কারণে পিবিআই তাদের যে জায়গা থেকে সরে গেছে। যে আমরা অনেকগুলো ডকুমেন্ট আমরা আদালতের মাধ্যমে কিছু সিডি আমরা পেপারস পাঠিয়েছিলাম, সেই সিডিগুলোরও কোনো উনি ফাইন্ডিংস দেননি যে এই সিডিগুলোর সত্য আছে কিনা, সঠিক আছে কিনা, বা যারা স্টেটমেন্ট দিয়ে তাদের বক্তব্যগুলো উনি আনেননি। আর থার্ডলি হলো, এই মামলায় যে রিজভি আহমেদ সে পলাতক, তাকে সে সাজাপ্রাপ্ত আসেনি, তাকে আমরা খুঁজতেছি, তাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে দেখা যায় যে তদন্তকারী কর্মকর্তা তার ভিডিও রেকর্ড, ভয়েস রেকর্ড, তার একটা স্টেটমেন্ট নিয়ে এটা ফাইলের ভিতরে এঙ্গেজ করেছে, সংযুক্ত করেছে। যে এটা আসলে কখনো সম্ভব নয়, হ্যাঁ, এটা কখনো সম্ভব নয়। পলাতক আসামি, সে আইনের চোখে পলাতক, তার স্টেটমেন্টে কোনো ভ্যালু নাই। সেটা তখন না আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন টামিন না নেবে, তখন তাকে জিজ্ঞাসাবাদও করা যাবে না। কিন্তু দেখা যায় এইসব কারণ কেন করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।